দর্শক আমি স্টিল ইনসাইড পলিটিক্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুর রহমান কিরণ। এই অনুষ্ঠানে মূলত রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলতে চাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি এই বিষয়টি নিয়ে। এই বিষয় প্রসঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির রুহিন হোসেন প্রিন্স তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। তার আগে আমরা যদি আলোচনা শুরু করি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি প্রায় 6 মাস হতে চলেছে। আসলে কি আকাঙ্ক্ষা এবং প্রাপ্তির সঙ্গে আসলে ফারাকটা কতটুকু? ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, স্বাগতম। দেখুন, আমি প্রথম যে কথাটি বলবো সেটা হলো যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমার মনে হয় এ বিষয়ে আপনার আমার কোনো অন্তত আমরা কথা বলতে পারছি। আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এটা হলো প্রথম কথা। এখন আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির ফারাক, হ্যাঁ, আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির ফারাক আছে। কারণ হলো যে আমরা যাতে আর কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশকে গ্রাস করতে না পারে, নতুন করে আবার কেউ গণতন্ত্রকে নির্বাসনে পাঠাতে না পারে, নতুন করে আবার বাংলাদেশের এই লুটপাটতন্ত্র আর চালাতে কেউ না পারে, নতুন করে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যে একেবারে পঙ্গু করে ফেলা হয়েছিল তা না পারে, সেজন্যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু এখনো পূরণ হয়নি। সেটা পূরণ করবার জন্যেই কিন্তু আমরা এই সরকারকে প্রথম থেকে সমর্থন দিয়ে এসছি এবং আমরা বলে এসছি যে অত্যাবশ্যকীয় কিছু সংস্কার করে আপনারা দ্রুত নির্বাচনে চলে যান। জনগণ দীর্ঘ 15টি বছর ভোট দিতে পারে না। জনগণ তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করুক, জনগণের ক্ষমতায়ন হোক, তাদের হাহাকার মিটুক। জনগণের ক্ষমতায়নের মধ্য দিয়ে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বা যারা অন্য কিছু সিট পাবে, অর্থাৎ একটি নির্বাচিত সংসদ হোক, একটি নির্বাচিত সরকার হোক এবং গণ আকাঙ্ক্ষা পূরণে সেই সরকারটি কাজ করবে। কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার গণ আকাঙ্ক্ষা পূরণে কিন্তু দীর্ঘমেয়াদে কাজ করতে পারে না। এবং পাশাপাশি গত 16-17 বছরের যে অচলায়তন অবস্থা আছে সেটাও তো তাদের উপরে ভর করে আছে। এখন নির্বাচিত সরকার ছাড়া এই আমূল পরিবর্তনগুলো কিন্তু সম্ভব না। এখনো দেখছেন যে আমরা বাজার সিন্ডিকেট দেখছি, সেই আগের চেয়েও আরো জেকে বসেছে এই সরকার। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পাশাপাশি ওই বাজার সিন্ডিকেটের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না। এখনো আমরা পুলিশকে সেভাবে সক্রিয় করতে পারছি না। এখনো পুলিশ বাহিনীতে ব্যাপকভাবে তাদের ছায়া আছে, ওই কালো ছায়া আছে, কারণ প্রশাসনের ব্যাপক জায়গায় আছে। কারণ হলো 17 বছর তাদের যে অ্যাপয়েন্টমেন্ট, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া পর্যন্ত ওই 17 বছর তো একেবারেই সাবেক ছাত্রলীগের ছেলেপেলেদেরকেই বাদ দেওয়ারও কোনো সুযোগ নাই। অতএব নির্বাচিত সরকার এগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে। মানে নতুন যারা নিরপেক্ষ, যারা মেধাবী, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বা সম্পৃক্ত মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে এবং দেশটাকে স্থিতিশীল করবার জন্যে একদিকে বিনিয়োগ, আরেকদিকে আপনার উন্নয়ন, সহযোগী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন, এই সমস্ত বিষয়গুলোকে তারা এগিয়ে নিতে পারবে এবং একটা একটা করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্যে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এবং সমমনা অসংখ্য গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা আমরা যৌগপথ আন্দোলনে আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, সকলকেই একত্রিত করে আমরা যে 31 দফা দেশ মেরামতের, রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছি, সেই কর্মসূচিও কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্যে
অনেক আমরা বড় দেখেছি একটা যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে তার অনেকাংশে কিন্তু এই 31 দফার এই মধ্যে উল্লেখ 31 দফার ভেতরে আছে, বাট এই সংস্কার প্রস্তাবের বাইরেও 31 দফাতে আরো অনেক কিছু আছে। আরেকটা কথা আমরা বলেছি যে এই 31 দফা শেষ নয়, বাস্তবতার আলোকে এটা আরো বাড়বে। অতএব জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে নির্বাচিত সরকার দরকার, সেই নির্বাচিত সরকারের কথা আমরা বলে এসেছি। কাজেই প্রাপ্তি এবং প্রত্যাশার ফারাক কিন্তু আছে, তারপরেও আমরা এই সরকারকে সময় দিয়েছি। ছাত্রদের একটা অভিযোগ আছে, যেটা হচ্ছে যে 31 দফা যে আপনারা দিয়েছেন সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে। কারণ 53 বছরের রাজনীতির ইতিহাসে একটা অবিশ্বাস তৈরি হয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে আমরা 3 দলীয় রূপরেখা দিয়েছিলাম, সংস্কার প্রস্তাবেও আমরা কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। তাহলে ছাত্রদের এই অভিযোগ কি অমূলক? আমি মনে করি যে যে কোনো পরিবর্তন যদি গুণগত পরিবর্তন হয়, যেমন এই যে একটা অভ্যুত্থান 5ই আগস্টের, এই অভ্যুত্থান কিন্তু একদিনের প্রত্যাশা বা এক মাসের প্রত্যাশার প্রতিফলন না। 16 থেকে 17 বছর, এটা 17 বছরে আন্দোলন সংগ্রাম, গুম খুন, রাজপথের রক্তের যে মানে সাগর, এগুলো পেরিয়ে আমরা 5ই আগস্ট একটা সাফল্য পেয়েছি। এটা একটা বিরাট পরিবর্তন আমাদের সমাজ এবং রাষ্ট্রে। এই পরিবর্তনের কারণে প্রত্যেকেরই যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায় বা চাইবে, তাদের কিন্তু এই পরিবর্তনের হাওয়াটা লাগতে হবে। আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই লক্ষ্যে কাজ করছে। আপনি নিশ্চয়ই প্রতিদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনবেন, যে বক্তব্যে প্রতিদিন নতুনত্ব আছে এবং প্রতিদিন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচিগুলো সেগুলো নিয়ে তিনি কাজ করছেন। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ধারণ করতে পারছে। সেই বক্তব্য কেন্দ্র থেকে যাতে তৃণমূল পর্যন্ত ধারণ করেন, সেই জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই 31 দফা কর্মসূচির আলোকে কর্মী সভা না শুধু একেবারে সমাবেশ হচ্ছে, এবং এটা ইউনিয়ন পর্যন্ত যাবে এবং সকল পর্যায়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা আমরা দেখছি, কিন্তু বক্তব্য রাখছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে বিশ্বাস অবিশ্বাসের যে দোলাচল, সেই আস্থাটা কিভাবে আসবে যে আপনারা করবেনই? এই আস্থাটা আসবে কাজের মধ্য দিয়ে। অর্থাৎ আবার যদি আপনাদের সুযোগ দেওয়া হয় বা আপনারা সুযোগ পান রাষ্ট্র গঠনের, আপনারা যদি না করলেন, তখন ছাত্ররা এই দায়ভার কার উপর দিবে? এই একটা সুন্দর কথা বলেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব, কিন্তু বলেছেন যে আগামী দিনে কেউ যদি আদর্শ থেকে, লক্ষ্য থেকে, কর্মসূচি থেকে বিচ্যুত হয়, তাহলে মনে রাখতে হবে যে 5ই আগস্টের চেয়েও খারাপ পরিণতি তাদের ভোগ করতে হবে। সেটা একটা উপলব্ধি। এই উপলব্ধিটা আসতে হবে, নইলে এই যে 5 বছর পর পর, এখন তো 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার হবে, যে আবার নির্বাচন হবে তারই বা গ্যারান্টি কি? 5 বছর পর পর নির্বাচন হবে, এই বিষয়টা খুব গ্যারান্টেড। কারণ এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য গড়ে উঠেছে। 5 বছর পর পর নির্বাচন হবে, এটা আমাদের 31 দফায় শুধু নেই, এটা একেবারে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। আপনার 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা শুধু আমাদের 31 দফাতে আছে, শুধু তাই নয়, এটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। এই যে 5 বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার হবে, এটাও আমাদের যে শুধু 31 দফাতে আছে তাই নয়, এটাও জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। 5 বছর হবে কিনা 4 বছর হবে, সেটাও একটা সিদ্ধান্ত আসতে পারে। সেই বিষয়টাও এই যে সংবিধান সংস্কার কমিশন, তারা বলছেন যে আজকেও দেখেছি যে 12 তারিখে এটা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তারা দেবেন। এই বিশ্লেষণের সাথে পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, তখন দেখা যাবে যে 5 বছর ঠিক আছে না এটা কমিয়ে 4 বছর আনা হবে। আমার কথা হলো 5 বছর বা 4 বছর এই বিতর্কে আমি এই মুহূর্তে যেতে চাই না। আমি এইটা বলতে চাই যে এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে যে 5 বছর পর পর একটি নির্বাচনকালীন সরকার গঠিত হবে। আমরা এটা বুঝতে পেরেছি, রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে, কেউ হয়তো বা তাড়াহুড়া করে চাচ্ছেন, এই বছরই চাচ্ছেন, আবার আপনাদের দীর্ঘদিনের সহযাত্রী তারা নির্বাচন নিয়ে অনেকটাই নিশ্চুপ। জামাতের কথা যদি বলি, এই যে রাজনীতির মাঝে কিন্তু সংস্কারও একটা বড় বাধা আমার কাছে মনে হচ্ছে। আপনারা দেখছেন যে সংস্কার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। দেখুন, সংস্কার যে প্রস্তাবনাগুলো এসছে কমিশনগুলোর মধ্য দিয়ে, এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে কে? বাস্তবায়ন করবে কিন্তু নির্বাচন
নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ। এখন আমরা কিন্তু তাড়াহুড়ো করছি না। আপনার মনে থাকবার কথা, তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের মধ্যে সফল নির্বাচন করেছে। আমরা কিন্তু 90 দিনে চাইনি, আমরা কিন্তু চাচ্ছি ধরুন এবছরের সংস্কার করে তারপর নির্বাচন। এবছরের যদি অগাস্টে হয় তাহলে কত, আমরা অগাস্টের কথা বলছি, তাহলে কত, 1 বছর। 1 বছর তো 1 বছরের মধ্যে তো অত্যাবশ্যকীয় সংস্কারগুলো হতে পারে। যদি দেখা যায় যে সেখানে আরো 15 দিন 1 মাস বাড়াতে হয়, এটা তো এরকম না যে না বাড়ানোই যাবে না, তা তো না। আমরা উদারনৈতিক গণতান্ত্রিক দল, রাষ্ট্রের প্রয়োজনে যদি কিছুটা সময় 15 দিন বা 1 মাস বা আরো 1 মাস 1.5 মাস বাড়ানো হতে পারে, ওটা কিন্তু 1 বছর পার হয়ে যাচ্ছে। কাজে আমরা কিন্তু তাড়াহুড়ো করছি না। আমরা কোন জিনিসটা তাড়াহুড়ো করছি, সেটা হলো যে জনগণ একটা নির্বাচিত সরকার চায়, নির্বাচিত পার্লামেন্ট চায়, তাদের ক্ষমতায়ন চায়, তাদের ভোটের সরকার চায়। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মধ্যে কিন্তু জবাবদিহিতা নেই, কারণ এই সরকার কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। কিন্তু নির্বাচিত সরকার কিন্তু জবাবদিহি করতে বাধ্য সমাজের সকলের কাছে, সংসদের কাছে। তখন যত সাংবিধানিক প্রতিষ্ঠান তারাও জবাবদিহিতার আওতায় আসবে। সকল সরকারি প্রতিষ্ঠান, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ছাত্ররা বলছে তো যে তাদের কাছে জনগণের ম্যান্ডেট আছে। এটা তো বড় ম্যান্ডেট। না না, জনগণের ম্যান্ডেট আছে, এটা তো আমরাই দিয়েছি, সকলে দিয়েছি, তাই না? কিন্তু ম্যান্ডেট থাকা এক জিনিস আর জবাবদিহিতাটা আরেক জিনিস। গণঅভ্যুত্থানের যেহেতু সরকার, আরেকটা বিষয় যদি আপনাকে বলি, যেটা হচ্ছে সংস্কার বিষয়ে আমরা জানলাম যে সংস্কার এবং বিচার প্রক্রিয়া নিয়েও ছাত্র রাজনীতিতে যারা ছাত্র সংগঠনগুলো, বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি, তাদের একটা বক্তব্য আছে যে বিচার প্রক্রিয়াটা শুরু করা, বিচারটা শেষ করা। আমরা গতকাল প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যে দেখলাম যে তিনি বলেছেন যে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এসে বিচারের আওতায় বিচার করার জন্য তার বক্তব্য ছিল। যদিও আপনার দল থেকে বিভিন্নভাবে এটা বলা হচ্ছিল, গতকাল আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যটা দেখতে পেয়েছি। দেখুন, এই যে বিচারের কথাটা, আমরা কি কখনো বিচারের বাইরে কথা বলেছি? বাইরে বলিনি। আর গতকালকে আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছেন। এখন বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। এই বিচার তো 9 মাসের মধ্যে সম্ভব নয়, কারণ অনেক ফ্যাসিবাদের দূষর, ফ্যাসিবাদের সহযোগী হাজার হাজার। এখন যদি আপনি মনে করেন যে না এগুলো শেষ করে নির্বাচন দেবেন, সে তো দীর্ঘ সময় লেগে যেতে পারে, 5 বছর বা তার চেয়েও বেশি বা 10 বছর। একটা অনির্বাচিত সরকার তো এতদিন থাকতে পারে না। ইতিমধ্যেই আপনি দেখবেন যে এই 6 মাসেই অনেক জায়গায় অরাজক অবস্থা তৈরি হয়ে গেছে, যেটা সামাল দেবার ক্যাপাসিটি কিন্তু এই সরকারের নেই। একটা নির্বাচিত এবং পার্টি গভর্নমেন্টের কিন্তু সেই ক্যাপাসিটিটা থাকবে। তো এই জন্যে আমরা বলছি যে দেশের গণতন্ত্রের জন্যে, দেশের শিল্পায়নের জন্যে, দেশের বিদেশি বিনিয়োগের জন্যে, দেশের স্থিতিশীলতার জন্যে, দেশের অর্থনীতিকে পরিপুষ্ট করবার জন্যে বা অর্থনীতিকে পুনর্গঠন করবার জন্যে, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্যে, সামগ্রিকভাবে এই দেশটাকে পুনর্গঠন করবার জন্যে নির্বাচিত সরকার প্রয়োজন। এবং সেজন্যে আমরা মনে করি যে যৌক্তিক সময় 1 বছর অনেকটা যৌক্তিক সময়। তারপরেও যদি কিছু সময় অত্যাবশ্যকীয় লাগে সেটা আমরা দেব, কিন্তু তাই বলে আমাদেরকে বলা যাবে না যে আমরা তাড়াহুড়ো করছি। যারা কথা বলেন তারা তো আমি মনে করি যে জনগণের ভোটাধিকারের জন্য তারা খুব চিন্তিত হওয়ার তো কোনো কারণ নেই। যারা কম ভোট পাবে বিরোধী দলে বসবেন, যারা বেশি ভোট পাবেন তারা বেশি আসন পাবেন, তারা সরকারি দলে বসবেন। গণতন্ত্রের সৌন্দর্য তো ওখানে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি নিয়ে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানার আছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। দর্শক, RRM স্টিল ইনসাইড পলিটিক্সে একটা বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RRM স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে বলছিলাম আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি আমাদের সঙ্গে এখনই যোগ দিলেন। জনাব প্রিন্স, আমরা যতটুকু আলাপ করছিলাম গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি, আসলে এই 6 মাস হতে চলেছে। যদি সরকার পতনের 6 মাস বলি তাহলে শেষ হয়ে গেছে, আর যদি সরকার গঠনের 6 মাস বলি তাহলে আর 2 দিন বাকি আছে। আসলে যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেই আকাঙ্ক্ষা এবং
প্রাপ্তির ফারাক কতটুকু? না, আমার মনে হয় দেখুন, একটা সাধারণ পিরিয়ড আর গণ অভ্যুত্থানকালীন পিরিয়ড তো ডিফারেন্ট, এটি একটি বিষয়। তো ডিফারেন্ট আমি নানা বিবেচনায় বলতে পারি। তো আমি দুইটা ছোট বিবেচনা বললে, একটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাটা অনেক বেশি থাকে, আরেকটা থাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার দীর্ঘদিনের বঞ্চনার শিকার যেহেতু ছিল, আকাঙ্ক্ষা তো হ্যাঁ, আকাঙ্ক্ষা বেশি থাকে। আমি সেটা তো আসছি পরে। আরেকটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত এবার হলো, সে তো একটা অভূতপূর্ব সমর্থন পেল। এইরকম সমর্থন তো একটা নির্বাচিত সরকার অনেক সময় পায় না। তা সুতরাং তার সাপোর্ট থাকবে। আর সবচেয়ে বড় ব্যাপার আপনি যেটা বললেন, এইটা একটা বিবেচনা বড় দাবি রাখে। কারণ মানুষ দীর্ঘদিন ধরে শুধু বঞ্চনার শিকার হয়নি, এমন একটা ভয়ের রাজত্বের মধ্যে ছিল, নির্যাতিত। হ্যাঁ, এবং সেই কারণে আকাঙ্ক্ষাটা অনেক ছিল। আবার আমি আরেকটা ছোট কথা খালি যুক্ত করি, দেখবেন যে উন্নয়নের ডামাডোল ছিল। এবং একটা হিসাব করলে দেখা যায় যে আমাদের দেশের যে পরিমাণ গত এই যে এত বছরে 15-16 বছরের যে কয়েকটা বাজেট হলো, যত টাকার বাজেট, এটা বিরাট অংশ খরচ হয়ে গেছে কিন্তু দেখবেন বিদেশি দেনা পরিশোধ, সরকারি কর্মচারীদের বেতন ভাতা। আর যে পরিমাণ টাকা পাচার হয়েছে কল্পনাতীত, প্রায় 3-4টা বাজেটের সমান সরকারি তথ্য। এবং যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা পূরণ করার মতো। এইটাই, তাহলে মানুষ তো সেখানে তার প্রাপ্তির কথা ছিল। সুতরাং এই হতাশার জায়গা থেকে যদি বলেন, এই 6 মাসে মানুষের আকাঙ্ক্ষা আসলেই পূরণ তো হয়নি, বরঞ্চ আমি বলতে চাই সেই যে পূরণ হওয়ার সে পুরো রূপরেখাও দেখতে পাচ্ছে না। সুতরাং মানুষের মধ্যে হতাশাটা বাড়ছে। ছোট করে যদি বলি, দেখুন, অন্য সব বাদ দিলাম, আমরা হয়তো একটু তাত্ত্বিকভাবে বলবো এটা কারেক্টই যে একটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা, একটা বলবো বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, প্রধানত এই দুইটা। সেটা তো ধরে নেন একটু আমি তাত্ত্বিক এই অর্থে বলছি, বোদ্ধাদের আলোচনা। সাধারণ মানুষ এটা বোঝে না। মানুষের কাছে কি চায়? প্রথম বলে যে ভাই আমার জিনিসপত্রের দামে আমার ঝামেলা ছিল, সেটা কমলো কিনা? কমে নাই। এবং শুধু কমে না, আইন শৃঙ্খলা তো আছে। আমি এই পয়েন্টে আরেকটা পয়েন্ট না বলে পারছি না। জিনিসপত্র একদিকে দাম কমানো বলতে জনগণের ক্রয় সময়ের মধ্যে, আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমাদের দেশে বিরাট যে জিনিস উৎপাদন হয়, উৎপাদন খরচটা কমে আসবে। বাজার তো পরে, কিন্তু এইবারে সার নিয়ে নৈরাজ্য হয়েছে। আমার একটা মিটিং চলছে, সেখানে আমার গ্রামের মানুষ বলছে যে প্রিন্স ভাই, নৈরাজ্য শুধু দাম সারের বেড়েছিল তা না, পাওয়াও যাচ্ছিল না, মানে এরকম করে আটকে রাখছিল। ঢাকায় যেমন আমরা সয়াবিন তেল দেখছিলাম, কিন্তু আগামী বছরের ফসল ফলাতে সার পাবে কিনা, খুবই কারেক্ট ওইটা বলছি যে এই ধরনের। তার মানে দেখেন, মানুষ মানে একেবারে গ্রামের সাধারণ মানুষ, তার অন্য কিছু নাই, সে ভাবছিল আগের মতো জটিলতা থাকবে না, একই জটিলতা রয়ে গেল। পরে যেটা বলেছেন আরো গুরুত্বপূর্ণ, এই যে আমি গ্রামে একেবারে কয়দিন আগে গ্রামে ঘুরে আসলাম, তা মানুষকে জিজ্ঞেস করলাম কি চান। মানুষ কিন্তু বেশি কিছু চায় না, তা বলতে পারে না। তা আমি একটু কল্পনায় বলি, আচ্ছা কল্পনায় যান, ধরেন আমরা রাজনীতি করি, আপনি তো চেনেন, বললেন টেলিভিশনে কি দেখছেন, তো ধরেন আমরা যদি দায়িত্ব পাই, কি চান? তা বললে আমরা যাতে একটু শান্তিতে থাকতে পারি সেই ব্যবস্থা করেন, চিন্তা করতে পারেন। তা তার শান্তি কি? অল্প একটু খাওয়া দাওয়া। আমি যে অঞ্চলের কথা বলছি শুনলে হয়তো অনেকে চমকে যেতে পারেন, এখনো গ্রাম অঞ্চল আছে। আমি এখানে লাল চা যে দোকানে বসে খেলাম 3 টাকা দাম, তার মানে কত গরিবী অঞ্চল। তো মানুষ তো এটা চায়, তো সে তো একটা বিপদে আপদে পড়লে যেতে পারে না। আমি গ্রাম অঞ্চলে অনেক জায়গায় খবর জানি যে যেখানে চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে, ঢাকা শহরের খবর আমরা জানি। তার মানে জনজীবনের শান্তি নাই, একটা পুলিশ কোনো জায়গায় আস্থা নিতে পারেনি, এই জায়গাগুলো যেতে পারেনি। আপনি এক এক করে দেখলে এই জায়গাগুলো কিন্তু যেমন পূরণ হয়নি, আর সে পূরণের রাস্তাও দেখতে পাচ্ছে না। আর গণতন্ত্র মানে সে তো মনে করে যে আমার ভোটের অধিকার, এবং সেটাই কিন্তু মানুষের জন্য বড় ব্যাপার। আর সবচেয়ে এই সময় বড় ব্যাপার হয়ে দেখা দিয়েছে কেন? পরপর 3টি নির্বাচনে, এর আগেও ছিল ম্যানিপুলেশন, আগে ছিল না আমরা তা বলবো না, কখনো কখনো ছিল, কিন্তু এইবার ম্যানিপুলেশন অতীতের সকল রেকর্ড ছাপিয়ে গেছে। যার জন্য আমরা বলেছিলাম যে এইবারে যে আপনারা অভূতপূর্ব সমর্থন পেলেন, তা সবাইকে আস্থায় নিয়ে আপনারা ব্যবস্থা পরিবর্তন, সংস্কারের কথা বলছেন, বাজার ব্যবস্থা সংস্কার করেন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার করে কিভাবে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ধারায় যাওয়া যায় সেই কাজটা করেন, এবং নির্বাচন যাতে ঠিক সময় হয়, হ্যাঁ কারেক্ট, সুষ্ঠু হয়। এবং এই কথাটা আরেকটু বলার পেছনে কারণটা হচ্ছে, আমরাও যেমন মানুষকে বলি যে ভাই এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং তুমি ভোট দিয়ে একটা সরকার বানালে, সে করুক না করুক তার কাছে তোমার যত প্রত্যাশা থাকতো, এই সরকারের প্রতি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার তোমার প্রত্যাশা আছে, কিন্তু এই সরকারের কাছে বেশি আশা করো না। কোনো মানে সে তো একটা অন্তর্বর্তীকালীন সময়, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সে কিন্তু 17 বছরের যে চাপ, জগদ্দল পাথর যেটা ছিল, সেইটা নিয়েই কিন্তু সে কাজ শুরু করছে। সেটা পারবে না, কিন্তু মানুষ কি দেখতে চায়? আপনি
হয়তো যেখানে একটা জায়গায় যেতে চান, আপনি যেতে পারছেন না, কিন্তু সে যদি বোঝে যে না রাস্তাটা আমার পরিষ্কার আছে, আমি গেলে বাধার সম্মুখীন, আগে তো সে বাধার সম্মুখীন হতো, জানতোই না কবে পৌঁছাবো, এবার সে বুঝবে আমি হেঁটে গেলে কথার কথা লাগবে 3 ঘন্টা, আমি নর্মাল গেলে আমার লাগবে 30 মিনিট, তাহলে সে কিন্তু তার মতো বুদ্ধি করতে পারতো। সাইকেলে গেলে কি লাগবে, কিন্তু এখনো পর্যন্ত সেই রূপরেখাটা দেখতে পাচ্ছে না। আমি বলি এই 6 মাসের সবচেয়ে বড় অতৃপ্তি হচ্ছে সেইটা। আর 2টা জিনিস গুরুত্বপূর্ণ মনে করি। দেখেন, আমরা কিন্তু বিগত সময় একটা ভয়ের রাজত্ব ছিলাম। কথা বলার আমাদের প্রধান স্বাধীনতা থেকে উপদেষ্টা সবকিছু। এসে এবার বলেছিলেন যে মন খুলে সমালোচনা করো, কিন্তু এখনো কিন্তু সেই পরিবেশটা হয়নি। নানাভাবে ভয়ের ধারা আছে, এটা মনে রাখতে হবে। নানাভাবে এখন মানুষ কিন্তু সে ঠিক মতো তার কথা বলতে গেলে একটা ডাইনে বায়ে বিবেচনা করে কথা বলতে হচ্ছে। মব, হ্যাঁ, প্রথম দিকে না হয় একটা লজিক, কেউ কেউ বলতো যে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে কেউ দায়িত্ব ছিল না, সেই ঘটনাটা হয়েছে, কিন্তু এখন তো একটা সরকার আছে। সুতরাং যদি এমন ঘটনা ঘটে যে আপনি ঘোষণা দিয়ে একটা ঘটনা করছেন, আপনি বুলডোজার নিয়ে যাচ্ছেন, কিন্তু সরকারের কোনো ভূমিকা মানুষ দেখছে না, তাহলে এর থেকে হতাশার খবর আর কি হতে পারে? এবং মনে রাখবেন, এইবারের আমরা যে গণ অভ্যুত্থানের বিজয় হয়েছি ভয়কে জয় করে, এবং আমরা যে পথে যাত্রা শুরু করেছি সেইটাও কিন্তু আমরা আশাবাদী হচ্ছে কিসের উপরে ভিত্তি করে, যে ভয় আমাদেরকে পিছু টেনে ধরবে না, আমরা এগিয়ে যাব। কিন্তু এই ধরনের ভয় এবং যদি আমরা দেখি সরকারের দায়িত্বহীনতা, তাহলে কিন্তু দেখবেন যে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আমরা এগিয়ে গেলাম, ওরাই কিন্তু কোনো না কোনোভাবে আপার হ্যান্ড পাবে এবং মানুষের মধ্যে হতাশা যে বাড়বে, সংখ্যাটা যে রাজনৈতিক আমাদের দলগুলোর দিকে আমাদের এই অগ্রগতির ধারাকেও নানাভাবে বাধাগ্রস্ত করবে। এটা আমাদের মনে রাখতে হবে। রবিভূষণ প্রিন্স, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি, গতকাল যে ঘটনা ঘটলো ধানমন্ডির 32 নম্বরে, আমরা দেখতে পেলাম যে 32 নম্বর সারা বাংলাদেশের ঘটনা। আসলে এই ঘটনা আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে এই ঘটনাকে অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, এবং এটাও বলা হচ্ছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। আসলে কি তাই? আমার 2টা বক্তব্য, আমার এবং আমাদের জোট, বাম জোট, আজকে আমরা যে আপনারা একটা কথাগুলো বিবৃতি আমরা দিয়েছেন। বলেছি তাতে আমরা পরিষ্কার বলেছি, এটা তো খুবই কারেক্ট, যে আমরা যাকে কি বলবো যে পতন ঘটালাম আমরা মানে সম্মিলিতভাবে, এবং মনে রাখতে হবে এত মানুষের রক্তদানের মধ্য দিয়ে এবার গণ অভ্যুত্থান সংগঠিত হলো। তা তারা পাশের দেশে থেকে তাদের প্রশ্রয় পেয়ে, হ্যাঁ, কথা বলার স্বাধীনতা আছে বুঝলাম, সবারই আছে। কিন্তু সেই কথা মানুষের কাছে যদি বোধগম্য না হয়, সেটা যদি উস্কানিমূলক হয়, এবং মিনিমাম এত বড় ঘটনার মিনিমাম কোনো অনুশোচনা অনুতপ্ততা নাই, তারপরে বললে মানুষ তো ক্ষুব্ধ হবেই, আমাকে পরিষ্কার কথা। এবং আন্দোলনকারীরা এবং যারা নিজের জীবনকে দিয়ে আহত হয়েছে তারা বেশি ক্ষুব্ধ হবে এই ক্ষুব্ধতা নিয়ে, এবং তারা যেভাবে কথাবার্তা বলছে এইটা মোটেই গ্রহণযোগ্য না, এটা আমাদের পরিষ্কার কথা। এবং আমরা দেখতে সুতরাং পাচ্ছি বেশ কিছু বৈঠক তারা করেছে, যেগুলো ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ আমি তো বললাম যে সেটা হয়তো গণতান্ত্রিক অধিকার, কাজগুলো করতে পারে, কিন্তু তার এই ধরনের কাজ মানুষ কিভাবে গ্রহণ করবে কি করবে না মানুষ এটা দেখবে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং অনেকগুলো কথার মধ্যে যেমন অনুশোচনা নাই, অনুতপ্ততা নাই, 2-1টা জায়গায় উস্কানিমূলক আছে, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। সুতরাং তার বিরুদ্ধে আমরা কি কি করতে পারি দেখতে হবে, সেটা একটা দিক। কিন্তু এইটাকে অজুহাত করে আপনি যদি এই ধরনের মব সৃষ্টি করেন এবং ঘোষণা দিয়েই যদি কোথাও বলেন যে এইটা ভাঙচুর করব, বুলডোজার নিয়ে আসো, এইটা একেবারেই গ্রহণযোগ্য না। এবং মনে রাখতে হবে আমাদের কিন্তু কতগুলো জায়গা আছে যেটা শুধুমাত্র ব্যক্তির না, কিন্তু যেটা ইতিহাস ঐতিহ্যের অংশ। এখন ওই যে একটা কথা আছে না, ঘর পোড়ার মধ্যে গরু পোড়া, আলু পোড়া দিয়ে খাওয়া। এখন হয়তো একটু আগে আমরা যা বললাম যে ধরুন একজন যিনি নিহত হয়েছে, তার পরিবার আহত হয়েছে বা আন্দোলনকারী শক্তি, আমরা এক ঘটনায় ক্ষুব্ধ হতে পারি, তা ক্ষুব্ধ হয়ে আমার আচরণ হবে একরকম, কিন্তু অনেকে কেউ যদি মনে করে আমার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করবে, আমার পুরনো ঐতিহ্যের চিহ্ন ধ্বংস করতে চাই, যেটা কিন্তু 5ই আগস্টের পরে অনেকে আমরা দেখেছি অনেক জায়গায় যে এই সুযোগগুলো নিয়েছে, তাহলে এইটা দেখার দায়িত্ব কার? কারণ একটা সরকার তো আছে। তো এই সরকার, আমরা বলি যে তিনি দেখেন বিবৃতিটা অনাকাঙ্ক্ষিত পর্যন্ত কারেক্ট আছে, কিন্তু তিনি কেন দায়িত্ব পালন করলো না, এই কৈফিয়ত কিন্তু সরকারকে দিতে হবে। এই ঘটনার এই দায় সরকার এড়াতে পারে না।
জনমনে যদি এই প্রশ্ন চলে আসে যে সরকারের ছত্রছায়া হয়েছে, তাহলে আমরা যে প্রথম পার্টে আলোচনা করলাম যে আমাদের গণ অভ্যুত্থানের এত বড় আকাঙ্ক্ষা, তাহলে সেই আকাঙ্ক্ষাতে ওইখানে পতিত স্বৈরাচার সে যেমন উস্কানিমূলক কথা বলছে, এই সরকারও তো আশাহত করে তুলছে, এবং সেটা আমাদের কাছে মোটেই কাঙ্ক্ষিত। আহমেদ আজম খান, আপনার কাছে যদি জানতে চাই, বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়া গেলেও আপনাদের দলটির স্থায়ী কমিটির একজন সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বলছেন ভারতে বসে শেখ হাসিনা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে বলেই এই ধরনের ঘটনা হতে পারে, এবং এই সরকারের ভূমিকা কি ছিল সে তথ্য সরকারের কাছে নেই। তারা আশা করছেন যে সরকার এই ব্যাপারে আরো খোলাসা কথাবার্তা বলবে, তারপরে আনুষ্ঠানিকভাবে বিএনপি তাদের প্রতিক্রিয়া জানাবে। আসলে আপনি যদি ব্যক্তিগতভাবে বলেন যে এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি শুধু একজন এদেশের নাগরিক নই, আমি একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল কর্মী। সেই জায়গা থেকে এখনই এই নিয়ে আমি চূড়ান্ত মন্তব্য করতে পারি না। তবে যদি আপনি খুব সংক্ষিপ্তভাবে আমার কাছে জানতে চান, তাহলে বলবো যে সরকার যেমন বলছেন অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, আবার বলছেন পাশের দেশের ভেতর থেকে দেশবিরোধী বক্তব্যের প্রতিফলন। এখন এটা সরকারই বলতে পারবেন ভালো, আর যে পাশের দেশ থেকে দেশবিরোধী বক্তব্য দিচ্ছেন ওই ফ্যাসিস্টই বলতে পারবেন। এর বাইরে আমরা যদি বলতে চাই, আমাদের আগে পুরো বিষয়টাকে পর্যবেক্ষণ করে দলের থেকে সতর্ক অবস্থান আপনাদের। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ভারতের হাইকমিশনারকে ডেকে আপত্তিও জানিয়েছে। তো এই প্রক্রিয়ায় আসলে যেই প্রক্রিয়া তিনি অডিও ভাষণ দিয়েছেন, সেই প্রক্রিয়াটা নিয়ে আসলে কি প্রক্রিয়াটা নিয়ে আপনাদের কোনো মত আছে কিনা? না, যে প্রক্রিয়ায় তিনি বক্তব্য রেখেছেন এটা আমি মনে করি অত্যন্ত আপত্তিকর। কারণ এখনো যদি দেশের বাইরে থেকে এই 15 বছর মানে এদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করে এখান থেকে জনরোষে, জন আন্দোলনে, গণ অভ্যুত্থানে পালিয়ে যাবার পর পাশের দেশ থেকে এই ধরনের বক্তব্য রাখা, এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা, শুধু তিনি নন, তার দলেরও বেশ কিছু নেতার বেশ কিছু বিচ্ছিন্ন কর্মকাণ্ড আমরা শুনেছি, দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এগুলো কিন্তু কোনোভাবেই দেশের স্বার্থে মেনে নেয়ার মতো কোনো কর্মকাণ্ড নয়। অবশ্যই এটা আপত্তিকর নয়, শুধু অদেশপ্রেমিকতার পরিচয় তাদের মধ্যে প্রতি রন্ধ্রে রন্ধ্রে পাওয়া যাচ্ছে। জনাব রহিম হোসেন প্রিন্স, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে এই ভারতের হাই কমিশনারকে ডেকে চিঠি দিয়ে কথাবার্তা বলে কি আসলে পরবর্তীতে এই ধরনের কোনো সংকট নিরসন করা যাবে কিনা? না, একটা হচ্ছে অনেক সংকট আমরা হয়তো ইচ্ছা করলে নিরসন করতে, মানে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পারবো না, কিন্তু আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তো এইটা আমাদের কূটনৈতিক কতগুলো নিয়ম কানুন এগুলো আছে, তা সে ব্যাপারে আমার মনে হয় অবশ্যই আমাদেরকে বলা উচিত, তাদেরকে বলা উচিত, বারবার বলা উচিত যে অনেকগুলো ঘটনা যেটা আমরা ওই যে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এবং আমাদের দেশে না ঘটে সেই জন্য তাদের ভূমিকা নেওয়া উচিত। আর অবশ্যই আমাদের এত বড় হত্যাযজ্ঞর যারা ঘটনা ঘটিয়েছে, যারা আসামি হয়েছে, তারা যাতে যথাযথ বিচারের সম্মুখীন হয়, তার জন্য আমাদের দেশে যাতে নিয়ে আসতে পারি, তার জন্য যা যা নিয়ম আছে সেই কাজ করতে হবে। এ ব্যাপারে মোটেই ছাড় দেওয়ার করার নেই। তা আমি খালি একটু মন্তব্য করেও শেষ করি। দেখেন, আমরা কিন্তু এই আলোচনাগুলো সবই করছি কেন? তার হচ্ছে একটা গণ অভ্যুত্থানের তার আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়নের দিকে যেতে পারি, সংকট যাতে না হয়। এই কাজটা মনে রাখতে হবে। দেখুন, এখন একটা পপুলার শব্দ হয়ে দাঁড়িয়েছে ফ্যাসিবাদ, বোঝার জন্য। এটা কিন্তু খুব কঠিন শব্দ, কঠিন ব্যাখ্যা ছিল, কিন্তু মানুষ সহজে কিন্তু এখন বোঝে। কিন্তু মনে রাখতে হবে, ফ্যাসিবাদকে মোকাবেলা তো আমাদের করতেই হবে, কারণ শাসক ঘটেছে। এর যে উপসর্গগুলো তো বাদ যায়নি, কিন্তু আমরা কোন পদ্ধতিতে করব? আমরা কি আবার একটা ফ্যাসিবাদী আচরণ দিয়ে করব? নো, এইটাকে আমাদের সবাইকে ভুলে যেতে হবে। তাহলে তো আমি ফ্যাসিবাদী হিরো হয়ে গেল, ওইটা তো আরেকটা ফ্যাসিবাদের জন্ম দিলে আরেকটা সংকট হবে। সুতরাং এখানে করতে হবে যেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যা যা করার সেই কাজগুলো করতে হবে, এবং এই সব বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর কোনো কথা না বলে পারছি না, আমরা শুধু এইখানে না দেখছি, এই ঘটনাকে ধরে আরো সারা দেশে নানা ঘটনা ঘটছে। অনেকে কিছু কথা বলেছে, তাকে অ্যারেস্ট করা, এই বাড়ি জায়গা মানে বাড়ি জ্বালাও পোড়াও, এইটাকে অবশ্যই বন্ধ করতে হবে, এবং এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। আমি আশা করব এই দায়িত্ব তারাই পালন করবে। একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। দর্শক, আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্স একটা বিরতি নিচ্ছে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে। বিরতির আগে কথা বলছিলাম গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি নিয়ে।
জনাব আহমেদ আজম খান, আপনার কাছে যদি জানতে চাই, ছাত্রদের একটা বড় অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধের প্রশ্নে আপনারা কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। যদিও গতকাল আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে তাদের রাজনীতি প্রথমবারের মতো স্পষ্ট করে বলেছেন রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ চায় তার। আসলে কি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ নিয়ে আপনাদের মধ্যে কোনো দ্বিমত আছে কিনা? দেখুন, আওয়ামী লীগ কিন্তু অনেক আগেই দল হিসেবে শেষ হয়ে গেছে। আমি মনে করি না, দেশের অসংখ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে যে আওয়ামী লীগের রাজনীতি অনেক আগে শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ ছিল প্রশাসন নির্ভর, পুলিশ নির্ভর, দলীয় বিচারক নির্ভর একটি দলে পরিণত হয়ে গিয়েছিল। অনেক আগেই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে, এ নিয়ে বলার কিছু নেই। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে মৃত একটা সংগঠন, অতএব এ নিয়ে এর চেয়ে বেশি মন্তব্য করবার কিছু নেই। আওয়ামী লীগ শুধু ফ্যাসিবাদী একটি সংগঠনই নয়, আওয়ামী লীগ একটি রাজনৈতিকভাবে মৃত সংগঠন। ধন্যবাদ। প্লিজ আপনার কাছে যদি জানতে চাই, ছাত্ররা বলছিল যে আওয়ামী লীগের রাজনীতি বন্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো অবস্থান নিতে পারছেন না, রাজনৈতিক দলগুলো বলছেন জনগণ সিদ্ধান্ত নেবে। না, আমার মনে হয় রাজনৈতিক দলগুলো তো খুবই কারেক্টলি বলেছে জনগণ সিদ্ধান্ত নেবে। এবার যদি আসি একটু, যে কোনো বুদ্ধিমান লোক বোঝার কথা, ইতিমধ্যে জনগণ কি ডিসিশন নিয়েছে যদি বলেন? ডিসিশন নিয়েছে। আওয়ামী লীগের পক্ষে কোনো জনমত আছে নাকি তার কিছু নিজস্ব লোক ছাড়া? তাহলে জনগণ তো ডিসিশন নিয়েছে। বরঞ্চ আমি পরিষ্কার করে বলে আমার ছোট্ট অভিজ্ঞতায়, আপনি মানে এটা আপনি মাপকাঠি কিভাবে করবেন, একটা মাপকাঠি আছে ইলেকশনের সময়। আপনি যদি দ্রুত ইলেকশন দিতেন এবং আমরা যদি করতে পারতাম, আপনি আওয়ামী লীগের কোনো চিহ্ন খুঁজে পাইতেন? আমার ধারণা পাইতেন না। জোর জুলুম করে কেউ দাঁড়ালে মানুষই তার ব্যবস্থা গ্রহণ করতো। আমি শব্দগুলো বলতে চাই না, কারণ গণতন্ত্রের শব্দ আমরা বলতে চাই। মানুষই পরিষ্কার ভাষায় কি জবাব দিতে হয় এটা দিয়ে দিত। তা যদি এটা দেরি আমরা করি এবং আমাদের এই যে যেবার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গঠিত সরকার এবং আমাদের আচরণ যদি এমন কিছু হয় যা মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়, তাহলে কিন্তু এই পতিত শক্তি সুযোগ পাবে। সুতরাং আমাদেরকে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে এবং এই যে ফ্যাসিস্টিক আমাদের কায়দা কানুন, তাদের আচরণ বন্ধ করার জন্য যেমন করতে হবে, আমরা যেন এই ধরনের আচরণ না করি। জনগণকে তার স্বার্থে যাতে কাজ যদি আমরা করতে পারি, তাহলে যাদেরকে আমরা হটিয়ে দিলাম এবং দীর্ঘ যে অপশাসন, যেটাকে দুঃশাসন, কর্তৃত্ববাদী, স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী আমরা বলছি, তাদের উত্থানের আমি কোনো সম্ভাবনা বাংলাদেশে দেখি না, যদি আমাদের দিক থেকে কোনো ভুল আচরণ না হয়। বরঞ্চ সেই দিকে আপনার অ্যাটেনশন দিতে হবে, এই হচ্ছে প্রধান কথা। এখন আইন কানুন সেটা তো নানা ব্যাপার আছে। ধরুন কথার কথা বোঝার জন্য বলে, আপনার সংবিধান, আপনি কি বলে যে গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, ওটাকে আপনি বন্ধ করবেন কখনো? ভেরি সিম্পল। তাহলে খুবই স্বাভাবিক। আপনি আবার কিন্তু আপনি ধরেন যে কি বলে যে একটা অন্যায় কথা, সেইটা বললে যদি আপনি গ্রহণ না করেন, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি বাতিল হয়ে যায়। তা আমাকে যেতে হবে সেই কাজের জন্যে। এই কাজটা যদি যথাসময়ে আমরা করতে ব্যর্থ হই এবং আমরা যদি আমাদের দায়িত্ব পালন ঠিকমতো করতে না পারি, তাহলে বাংলাদেশ তার বাস্তবতা দেখবেন আবারও ফ্যাসিস্ট সরকার অনেক সময় কিন্তু তারা সুযোগ পেয়ে যাবে। আমরা সেই সুযোগ কেউ তাদেরকে দিতে চাই, এইরকম কোনো অন্ততপক্ষে আন্দোলনকারী কোনো শক্তির আছে বলে আমরা মনে করি না, আর আমরা তো মোটেই মনে করি না। জনাব আহমেদ আজম খান, আপনি যদি শেষ করেন, আসলে নির্বাচনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে রবিন হোসেন প্রিন্স যে কথাগুলো বলছিল, তার সাথে কি আপনি একমত কিনা? এই জন্যই একমত যে নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন, নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন, নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন। গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র, গণতন্ত্রের বিকল্প শুধুই গণতন্ত্র। কাজেই যত অস্থিতিশীলতা, যত আমাদের এই সংকট, যত আমাদের রাষ্ট্র মেরামতের সমস্ত দাবিগুলো পূরণের প্রয়োজন, সব কিছুই নির্ভর করবে গণতন্ত্র এবং নির্বাচনের উপর। কাজেই নির্বাচন এবং গণতন্ত্র এই মুহূর্তে অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই নির্বাচনের জন্য যে সংস্কারগুলো দরকার, শুধু ওই সংস্কারগুলো থাকুক, বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার একে 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 করবে। এটা একটা চলমান প্রক্রিয়া, যেটা চলতেই থাকবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে এই আলোচনায় আমরা যতটুকু বুঝতে পারলাম, রাজনীতিবিদরা আসলে চাচ্ছেন যে যথাসময় একটা নির্বাচন দিয়ে দেশকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির হাত থেকে রক্ষা করে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত। আজকের মতো আর স্টিল ইনসাইড পলিটিক্স এখানেই শেষ করছি।